হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসার সাপোর্টে আমরা অনেক এগিয়ে যাচ্ছি। সাবস্ক্রাইব করে রাখো। লেখাপড়া শেষ করেছি প্রায় 1 বছর আগে। আর এই 1 বছর শুধু ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছি, কিন্তু ভাগ্যে কোনো চাকরি জোটেনি। আপনারা আবার কেউ ভাইবেন না যে আমার রেজাল্ট খারাপ ছিল। আল্লাহর রহমতে আমার রেজাল্ট অনেক ভালোই ছিল, কিন্তু চাকরি পাওয়ার জন্য দরকার ছিল টাকা, যেটা আমার ছিল না। আপন বলতে মা ছাড়া কেউ নেই এই দুনিয়াতে। আমার খুব মনে আছে, আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন বাবা আমাকে আর মাকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। তখন থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত মা আমার অন্যের বাড়িতে কাজ করে আমার লেখাপড়া খরচ জোগাতো। এসএসসিতে ভালো রেজাল্টের জন্য কয়েকটা টিউশনি পেয়েছিলাম, আর এই টিউশনি করিয়ে যা পেতাম তা দিয়ে লেখাপড়ার খরচ চালিয়ে নিতাম। লেখাপড়া শেষ করে কখনোই হাল ছাড়িনি। একটা চাকরির জন্য অনেকবার ইন্টারভিউ দিয়েছি। অনেক চেষ্টা করার পরে একটা চাকরি পেলাম। প্রথম অবস্থায় আমার বেতন 26,000 টাকা, তবে কয়েক মাস পরে বাড়িয়ে দিবে যদি আমি ভালো কাজ করে দেখাতে পারি। আচ্ছা বন্ধুরা, এখন তাহলে মূল গল্পে আসা যাক। আপনাদের তো আবার আমার নামটাই বলা হলো না। যাই হোক, আমি মেঘ। এতক্ষণ যা বললাম তা হলো আমার জীবনের অতীত। আপনাদের সাথে কথা বলে অনেক সময় চলে গেল। আমার মা আমাকে আরও 1 ঘন্টা আগে খাবারের জন্য ডাকে গিয়েছে। মা, খিদে লাগছে, খাবার দাও তাড়াতাড়ি। তোর জন্যই বসে আছি খাবার নিয়ে। তাড়াতাড়ি খেয়ে নে, তা না হলে অফিসে লেট হয়ে যাবে। আজকে তো আবার একটু তাড়াতাড়ি যেতে হবে। কেন? আর বলো না, আমাদের বস নাকি কয়েক মাসের জন্য দেশের বাইরে যাবে, তাই বস বদল হবে। ও, তা বাবা কিছু ভাবলি? কি ভাববো মা? ওই যে রাতে যা বললাম। দেখো মা, আমি এখন বিয়ে করতে চাই না, সবেমাত্র চাকরি পেলাম। বাবারে, আমার খুব ইচ্ছে মারা যাওয়ার আগে তোর ছেলে মেয়েদের সাথে খেলা করা। মা, আমি কিন্তু আর খাবো না এভাবে কথা বললে। না বাবা, আর বলবো না। তবুও পেট ভরে খেয়ে অফিসে যা। আমি একটু রান্নাঘরে গেলাম। আচ্ছা মা। আমার মা জননী রান্নাঘরে চলে গেল। আমি খেয়ে দিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বাসে চড়ে চলে আসলাম অফিসে। আসলে আমার বাসাটা অফিস থেকে অনেক দূরে, তাই প্রতিদিন বাসে করেই আসতে হয়। কোনো দিন সিট পাই, আবার কোনো দিন ঝুলে ঝুলে আসতে হয়। অফিসে ঢুকতেই দেখলাম অফিসটা আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমার সব কলিগরা হাতে ফুল, কেউ অন্যান্য গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। আমার হাতে কিছুই নাই। নতুন বসকে বুঝি এসব দিয়ে বরণ করতে হয়, তাই বুঝি সবাই নিয়ে আসছে, কিন্তু আমি তো কিছু নিয়ে আসি নাই। এই যে মিস্টার মেক, এভাবে দাঁড়িয়ে থেকে কি ভাবছো? কই না তো। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার পাশের ডেস্কে রিয়া কাজ করে, তাই রিয়ার সাথে মোটামুটি অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। আমি যা পারি না সেগুলো রিয়ার সাহায্য নিয়েই করি। কি হলো মেক, কই হারিয়ে গেলে আবার? কই, কোথাও না তো। তো ওইখানে দাঁড়িয়ে না থেকে এদিকে এসে দাঁড়াও, বস আসবে এখন। আমি রিয়ার পাশে গিয়ে দাঁড়ালাম। একটা কথা বলি। বলো। আচ্ছা, তোমরা সবাই হাতে গিফট নিয়ে দাঁড়িয়ে আছো বসকে দেবার জন্য, তাই না? হুম। নতুন বসকে বুঝি এসব দিতে হয়? হ্যাঁ। আসলে আমি তো এসব আগে থেকে জানতাম না, তাই কিছুই নিয়ে আসতে পারি নাই। এখন কি বস আমাকে বকা দিবে নাকি? আরে না পাগল, বকা দেবে কেন? আচ্ছা ধরো, তুমি কিছু ফুল নাও। না, থাক। আরে নিতে বলছি, নাও না। আমি রিয়ার থেকে কিছু ফুল নিলাম। সবার মতো আমিও দাঁড়িয়ে আছি নতুন বসকে স্বাগতম জানানোর জন্য। বেশি সময় দাঁড়িয়ে থাকতে হলো না, আগের বস চলে আসছে, সাথে করে একটা মেয়েকেও নিয়ে আসছে। দেখে তো মনে হচ্ছে আমার থেকে একটু ছোট হবে, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। এমা, সবাই মেয়েটিকেই গিফট দিচ্ছে, ব্যাপার কি? মেয়েটি বস নাকি? রিয়া, বলো। মেয়েটিকে সবাই গিফট দিচ্ছে কেন? বসকে দেওয়ার জন্য নিয়ে আসছে বলে? আরে পাগল, ওই মেয়েটি আমাদের বসের মেয়ে, আর এখন থেকে আমাদের বস। ওই মেয়েটি বস? মিস্টার মেক, সাবধানে কাজ করবা। কেন?
কেননা ম্যাডাম সেই লেভেলের রাগী। ও, এখন চুপচাপ দাঁড়াও, ম্যাডাম আসছে। ম্যাডাম আমার কাছে আসতেই আমার হাতে থাকা ফুলগুলো ম্যাডামকে দিলাম আর বললাম, স্বাগতম। আমার স্বাগতম জানানোর ভঙ্গিটা হয়তো ম্যাডামের পছন্দ হয়নি, তাই আমার দিকে কেমন একটা রাগের লুক নিয়ে তাকিয়েছিল। সবাই এখন গোলাকার আকারে ম্যাডামের কাছে দাঁড়িয়ে গেল। এবার আমাদের আগের বস সবার নাম বলে বলে ম্যাডামের কাছে পরিচয় করে দিচ্ছিল। সবার শেষে আমার নাম বলে পরিচয় করে দিল বস। মামুনি, এ হচ্ছে মেঘ, আমাদের অফিসে নতুন জয়েন করেছে। আর মেঘকে সাহায্য করেছে রিয়া। ঠিক আছে আব্বু, আমি নীলা, আব্বুর পরিবর্তে কয়েক মাস আপনাদের সকলের বস। যাই হোক, সবার সাথে পরিচয় হওয়া তো শেষ, সবাই সবার কাজে মনোযোগ দাও। বস ম্যাডামকে তার চেয়ারে বসে দিয়ে চলে গেলেন। সবাই যে যার মতো কাজ করছে। আমার হাতে তেমন কোনো কাজ না থাকায় বসে আছি। কখন যে ম্যাডাম আমার পাশে আসছে বুঝতেই পারি নাই। এই যে মিস্টার, এটা বসে থাকার জায়গা না, কাজ করো। আমি ম্যাডামের কথা শুনে দাঁড়িয়ে গেলাম। সরি ম্যাডাম, আসলে আমার হাতে তেমন কোনো কাজ নেই, তাই বসেছিলাম। আমার কথা শুনে ম্যাডাম মনে হয় আরও রেগে গেলেন। কাজ নেই, অন্যদের থেকে কাজ নিয়ে করবে। আসলে ম্যাডাম, আমি নতুন জয়েন করছি তো তাই। তাই কি? হ্যাঁ, তোমাকে এখানে বসে থাকার জন্য বেতন দিয়ে রাখা হয়নি। সরি ম্যাডাম। ম্যাডাম চলে গেলেন, সাথে কিছু ফাইলও দিয়ে গেলেন চেক করার জন্য। কি আর করার, ফাইলগুলো চেক করতে লাগলাম আর ভাবতে লাগলাম বাবা কত ভালো, আর মেয়েটা কিভাবে এত রাগী হলো। এসব ভাবতেছি আর ফাইল চেক করছি। কি মেঘ, আসতে না আসতে শুরু? আমি কিছু বললাম না, শুধু একটু হাসি দিয়ে উড়িয়ে দিলাম। একটা ফাইলে খুব গরমিল দেখতে পেলাম, তাই ফাইলটা ঠিক করতে লাগলাম। এমন সময় ডাক পড়লো আমার ম্যাডামের কেবিনে। মেঘ, ম্যাডাম তোমাকে ডাকছি, তাড়াতাড়ি যাও। আচ্ছা যাচ্ছি। কপালটা মনে হয় পুড়ছে আজ। ম্যাডাম, আসবো? আসো। আমাকে ডাকছেন? তোমাকে যে ফাইলগুলো দেয়া হয়েছে সেগুলো চেক দিছো? জি, সবগুলো ঠিক, কিন্তু একটা ফাইল খুব গরমিল ছিল, তাই সেটা নিয়ে কাজ করতেছিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি ঠিক করে আমার রুমে দিয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম। গুড। আর তুমি জয়েন দিয়েছো কবে এই কোম্পানিতে? 2 মাস আগে। ঠিক আছে। আর শোনো, এইটা কাজের জায়গা, অন্য কিছু না। তোমার কাজ না থাকলে অন্যদের থেকে কাজ নিয়ে করবে, আর যেন কোনো সময় বসে থাকতে না দেখি। আচ্ছা। মনোযোগ সহকারে কাজ করবে। যাও এখন তাড়াতাড়ি ফাইলগুলো চেক দিয়ে নিয়ে আসো। ঠিক আছে ম্যাডাম। আমি ম্যাডামের রুম থেকে চলে আসলাম। যাই হোক, ম্যাডাম তো কাজের প্রতি খুব শ্রদ্ধাশীল। কি বললো ম্যাডাম? কি আবার বলবে, বলছে সবসময় কাজ নিয়ে থাকতে, মনোযোগ সহকারে কাজ করতে। আচ্ছা, ভালো তো। আচ্ছা, ম্যাডাম কি কাজ ছাড়া অন্য কিছু বোঝে না? না, ম্যাডাম সবসময় চাই আমরা যারা তার কর্মচারী সবাই যেন কাজ নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা, আমার এই ফাইলটা একটু ঠিক করে দিবে? দাও। আমি রিয়াকে ফাইলটা দিয়ে দিলাম। আমি আবার আগের চেক দেওয়া ফাইলগুলো আবার ভালো করে চেক দিতে শুরু করলাম। কিছুক্ষণ পরে, মেঘ, দুপুরে খাবার সময় হয়েছে, খেতে যাবে না? যাব। আর একটা ফাইল আছে, চেক দিয়ে যাব। খেয়ে এসে চেক দিও। না, কখন যে আবার ডাক পড়ে। আচ্ছা, এই নাও তোমার ফাইল, সব ঠিক করে দিলাম। ধন্যবাদ। ওই ফাইলটা দাও, আমি চেক দিয়ে দিচ্ছি। না থাক, আমি পারবো। আচ্ছা, তাড়াতাড়ি চেক দাও, খেতে যাব। আচ্ছা, তুমি যাও, আমি আসতেছি। আরে না, একসঙ্গেই যাব। আচ্ছা। কাজ শেষ করে রিয়ার সাথে খেতে গেলাম। খাওয়া শেষ করে ফাইলগুলো ম্যাডামের কেবিনে পাঠিয়ে দিলাম। একটু পরে আবার ডাক পড়লো ম্যাডামের রুমে। কি আর করার, ম্যাডামের কেবিনে যেতে হবে। ম্যাডাম, আসতে পারি? আসো। এই ফাইলটা এত কাটাকাটি কেন? আসলে ম্যাডাম, এই ফাইলেই ভুল ছিল, তাই একটু কাটাকাটি করে ঠিক করতে হয়েছিল। তুমি আজ নতুন বলে বেঁচে গেলে। কেন ম্যাডাম, কোনো ভুল হয়েছে নাকি? তুমি হয়তো জানো না, ফাইলে কোনো কাটাকাটি চিহ্ন থাকলে সেই ফাইলটা গ্রহণ করার যোগ্য না। ম্যাডাম, আমি তো জানতাম না। ঠিক আছে, তাড়াতাড়ি যাও আর 20 মিনিটের মধ্যে নতুন ফাইল তৈরি করে নিয়ে আসো। ঠিক আছে ম্যাডাম। আমি ফাইলটা নিয়ে চলে আসলাম। 20 মিনিটের মধ্যে একটা ফাইল কপি করা কি সম্ভব? কি ব্যাপার
মেঘ, খুব চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে? ম্যাডাম বকা দিল নাকি? আর বলো না, মনে হয় এখানে আর আমার চাকরি থাকবে না। কেন? কি হলো আবার? এই যে এই ফাইলটা একটু কাটাকাটি করে ঠিক করছো, তাই এটা আর নিবে না। 20 মিনিট সময় দিয়েছে, এর মধ্যে এর কপি করে ফাইল বানাতে হবে। ও, এই ব্যাপার। দাও, আমাকে দাও, আমি করে দিচ্ছি। তুমি আমার এই ফাইলগুলো দেখো। 20 মিনিটের মধ্যে পারবে তো? পারবো। আমার হাতে থাকা ফাইলটা রিয়াকে দিলাম, আর রিয়ার টেবিল থেকে কয়েকটা ফাইল নিয়ে নিজের ডেস্কে বসে চেক দিতে লাগলাম। সব ফাইল খুব সুন্দর আর নির্ভুলভাবে তৈরি করছে রিয়া। অনেকবার চেক দেওয়ার পরেও কোনো ভুল চোখে পড়ল না। একটু পরে রিয়া ফাইলটা নিয়ে আসলো। এই যে মিস্টার মেঘ, আপনার ফাইল। শেষ? চেক দিতে পারো। তোমার হাতে জাদু আছে নাকি? আরে জাদু থাকবে কেন? আসলে আমি এই কোম্পানিতে প্রায় 2 বছর ধরে কাজ করে আসছি, আর প্রতিদিন এসব কাজই তো করি, তাই এসব কাজ খুব ইজি মনে হয়। ধন্যবাদ, তোমার ফাইলগুলো চেক দিলাম, কোনো ভুল চোখে পড়ল না। আচ্ছা যাও, ফাইল জমা দিয়ে আসো, না হলে পরে আবার ঝাড়ি শুনতে হবে। আচ্ছা। আমি ফাইলটা নিয়ে চলে আসলাম ম্যাডামের রুমের সামনে। ম্যাডাম, আসবো? আসো। ম্যাডাম, ফাইলটা। ওইখানে রেখে যাও। ফাইলটা রেখে যত তাড়াতাড়ি সম্ভব আমি ম্যাডাম রুম থেকে বের হয়ে আসলাম। এভাবে কাজে কাজে ব্যস্ত ছিলাম, তাই কখন যে 5টা বেজে গিয়েছে বুঝতেই পারি নাই। কি ব্যাপার, বাসায় যাবে না? যাব তো। কখন যাবে? 5টায়। ঘড়িটা একবার তো দেখো, কটা বাজে? কি ব্যাপার, এখানে ছুটি তো আরো 10 মিনিট আগে হয়েছে, তোমরা এখনো বাসায় যাওনি? আসলে ম্যাডাম, আমি ওয়াশরুমে গিয়েছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাসায় যাওয়ার জন্য রেডি হলাম, তো দেখি মেঘ কাজ করছি, তাই আর কি দেরি করছি। মেঘ, কি কাজ করছো দেখি? আমি ফাইলটা দেখালাম। এটা এখন না করলে হবে, তোমরা বাসায় যাও। আচ্ছা ম্যাডাম। আমি আর রিয়া বাইরে চলে আসলাম। আমার আর রিয়ার মাঝে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। একসাথে বাসায় যাওয়া, একসাথে খাওয়া, একে অপরকে কাজে সাহায্য করা। ও, আপনাদের তো বলা হয়নি, আমি আর রিয়া এখন পাশাপাশি বাসায় থাকি। অফিসে আসা যাওয়ার সুবিধার্থে অফিসের কাছেই বাসা উঠছি, রিয়ার সাহায্য নিয়েই। মেঘ, হ্যাঁ বলো। চলো আজ রিক্সায় যাই। 5 মিনিট হাঁটলেই তো বাসা পাবো, কি দরকার 10 টাকা দিয়ে রিক্সায় ওঠা? আরে ভাড়া আমি দেব। আরে ভাড়া তুমি দাও বা আমি দেই, সেটা বড় কথা না। বড় কথা হলো 5 মিনিটের জন্য কেন রিক্সায় উঠবো? 5 মিনিট হাঁটলে আমাদের শরীরেরও ব্যায়াম হবে, মনটাও ভালো থাকবে। আর আমরা তো সারাদিন অফিসে বন্দি থাকি, তাই আমাদের একটু হাঁটাও জরুরি, শরীর ভালো রাখা, রোগমুক্ত রাখার জন্য। হয়েছে, আর বলতে হবে না, চলো হাঁটা শুরু করি। এভাবেই কিছুদিন যাওয়ার পরে অফিসে ম্যাডামের কাজের প্যারা আরও বাড়াতে লাগলো আমার উপর। বুঝলাম না, অফিসে এত মানুষ থাকতে ম্যাডাম কি আমাকেই দেখতে পায় নাকি? যতই দিন যেতে লাগছিল ততই কাজের প্রেশার পড়ছিল আমার উপর। এইদিকে রিয়াও আমাকে সাহায্য করতে গিয়ে ম্যাডামের কাছে ধরা খেয়ে যায়। এভাবে যতই দিন যাচ্ছিল ততই কাজের চাপ বাড়তেছিল আমার উপর। কিছু তো করার নাই, গরিব হয়ে এখন জন্ম নিয়ে ফেলছি, তখন তো কাজ করতে হবে। তাও আবার অনেক কষ্ট করে একটা চাকরি জোগাড় করছি, তাই নীরবে সব কাজ করতেছি। কয়েকদিন পরে। কি রে বাবা, কিছু ভাবলি? কি ভাববো মা? কি রে, বিয়ে শাদী না করে এভাবেই থাকবি? মা, সবে মাত্র কয়েক মাস হলো চাকরিতে জয়েন করছি, এখন বিয়ে করার মতো সময় নেই। বাবা, একটা কথা বলি, রাখবি? কি কথা বলো? রিয়াকে কেমন লাগে তোর? ভালোই তো। আমি ভাবছি তোর সাথে রিয়ার বিয়ে দিব। কি বলো মা তুমি এগুলা? রিয়াকে আমার খুব পছন্দ হয়েছে, তাছাড়া রিয়া খুব ভালো একটা মেয়ে। হ্যাঁ মা, রিয়া অনেক ভালো একটা মেয়ে, কিন্তু। কি আবার কিন্তু? আচ্ছা মা, আমার অফিসে যাওয়ার সময় হয়ে আসছে, আমি অফিসে গেলাম। আচ্ছা বাবা, সাবধানে যাস। আমি বাসা থেকে বের হয়ে দেখতেছি রিয়া নিচে দাঁড়িয়ে আছে। কখন আসলে? মাত্র আসলাম। চলো যাওয়া যাক তাহলে। আচ্ছা চলো। আমি আর রিয়া প্রতিদিন হেঁটে অফিসে যাই। আচ্ছা রিয়া, ম্যাডাম কি সেদিন তোমাকে খুব বকা দিছিল? কোন দিন?
এই তো যেদিন তুমি আমার কাজ করে দিতে গিয়ে ধরা খেলা। আরে না, বাদ দাও তো। আর তোমার জন্য তো একটু করতেই পারি। আমরা অফিসে চলে আসলাম। আমি অফিসে এসে পুরাই অবাক হয়ে গেলাম। মনে মনে খুব খুশি হলাম, কেননা আজ বস চলে আসছে অফিসে। যাক, বাঁচা গেল। আর নীলা ম্যাডামের প্যারা সহ্য করতে হবে না। আমি বসকে সালাম দিয়ে আমার ডেস্কে এসে বসলাম। একটু পরে ডাক পড়লো বসের রুমে। আমি বসের রুমে আসলাম। স্যার, আসতে পারি? আসো। আমাকে ডাকছেন? বসো, তোমার জন্য ভালো খবর আছে। কি খবর স্যার? তোমাকে আমাদের কোম্পানির ম্যানেজার বানানো হয়েছে। তোমার কাজের প্রতি যে পরিমাণ দায়িত্বশীল দেখছি, এই অফিসে এমন একজনেরও দেখি নাই। আমি তো স্যারের কথা শুনে সেই খুশি হলাম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ দিয়ে কাজ নেই, মনোযোগ সহকারে কাজ করো। জি স্যার, করব। আমি বসের রুম থেকে এসে সোজা রিয়ার কাছে গেলাম। কি ব্যাপার, আজ খুব খুশি খুশি লাগছে? আমি প্রমোশন লেটারটা রিয়ার হাতে দিলাম। ওয়াও, এত তাড়াতাড়ি এক লাফে ম্যানেজারে বসলে? আর এসব কিছু তোমার জন্য হয়েছে। তুমি যদি আমাকে কাজে সাহায্য না করতে, তাহলে প্রমোশন তো দূরের কথা, চাকরিটাই তো আর থাকতো না। তা মিস্টার মেঘ, এখন তো তুমি বড়লোক হয়ে গেলে, অফিস থেকে গাড়ি পাবা, কোয়ার্টার পাবা, আমি ভুলে যাবে না তো এখন? কি যে বলো না, তোমাকে ভুলবো কেন? তুমি তো আমার সবচাইতে ভালো বন্ধু। তাই? হুম। আচ্ছা যাও, কাজ বুঝিয়ে নাও নীলা ম্যাডামের কাছ থেকে। নীলা ম্যাডাম কেন? বস তো আছেই। আরে পাগল, বস তোমাকে কি কিছুই বলেনি নাকি? না তো, বস আমাকে তো কিছুই বলেনি। ও, আমাদের যে ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির বস হিসেবে নীলা ম্যাডাম থাকবে। ও হুম। আচ্ছা, আমি বসের সাথে কথা বলে আসতেছি তাহলে। আচ্ছা যাও। আমি বসের রুমে চলে আসলাম। বস, আসবো? হ্যাঁ ম্যাগ, আসো। বস, আমি কার সাথে এখন কাজ করব? ও সরি, তোমাকে এটা আগে বলা উচিত ছিল। তুমি এখন আমাদের মেয়ে নীলার সাথে কাজ করবে। আমাদের ফ্যাক্টরি আর এই হেড অফিস দুটাই তোমার কন্ট্রোল করতে হবে এখন। তবে তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট রাখার ব্যবস্থা করব। কয়টা দিন একটু কষ্ট করো। ওকে বস। এই নাও তোমার গাড়ি আর বাড়ির চাবি। তুমি এখন ফ্যাক্টরিতে যাও, আমি নীলাকে ফোন করে বলছি। আচ্ছা বস। আমি বসের রুম থেকে বের হয়ে গাড়ি নিয়ে আমাদের কোম্পানির ফ্যাক্টরিতে বা কারখানায় চলে আসলাম। ফ্যাক্টরিতে এসে সোজা নীলা ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম, আসবো? হ্যাঁ, আসো। ম্যাডাম, বস আমাকে... বলতে হবে না, আব্বু ফোন করে সব বলেছে। শোনো, তুমি এখন আমাদের কোম্পানির সাধারণ কর্মচারী না, তুমি এখন ম্যানেজার। সো তোমাকে এখন সেইভাবেই কাজ করতে হবে। আর শোনো, সব হিসেব ঠিকঠাক করে নোট করে রাখবে, কোনো কিছু যেন ভুল না করো। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম ফ্যাক্টরির ইনচার্জকে ডাক দিল। ইনচার্জের সাথে আমার পরিচয় করে দিল। আর ম্যাডাম ইনচার্জকে বলল সবার সাথে আমাকে পরিচয় করে দিতে। ইনচার্জের সাথে এসে সবার সাথে পরিচিত পর্বটা সেরে নিলাম। তারপরে আমি আমার কেবিনে এসে বসলাম। আমার কেবিনটাও আবার ম্যাডামের কেবিনের সামনেই। সারা দিনটা এভাবেই কেটে গেল। তেমন কোনো কাজ ছিল না, তাই ফ্যাক্টরিতে ঘুরে ঘুরে সবার কাজ দেখতেছিলাম। সবার কাজ দেখে মনে হচ্ছিল এরা চাইলে আরও বেশি পরিমাণ কাজ করতে পাবে, কিন্তু করছে না কেন, এসব নিয়ে ভাবতেছিলাম। তখনই কানে হালকা শব্দ ভেসে আসলো। কারা যেন ফিসফিস করে গল্প করছিল। তাদের কথা শুনে বুঝতে পারলাম কেন এরা সবাই কাজে অমনোযোগী। কারণটা, এখানে শ্রমিকদের যে পরিমাণ টাকা দেওয়া হয় তা ছিল খুব কম, অন্যান্য ফ্যাক্টরি বা কারখানার তুলনায় কম। আমি এই বিষয়টা নিয়ে চিন্তা করলাম। ম্যাডামের সাথে এ বিষয়ে কথা বলতে হবে। আমি কেবিনে বসে পুরনো ডকুমেন্টগুলো চেক করতে লাগলাম। কিছু ডকুমেন্ট চেক করে তো পুরাই থ হয়ে পড়লাম, কেননা আমার আগে যে এই চেয়ারে বসেছিল সে অনেক টাকা মারে খাইছে। সব হিসাবে গোলমাল করে ফাইল বন্ধ করে দিছে, শ্রমিকদের বেতন ভাতা মারে দিছে। এবার বুঝতে পারলাম ব্যাপার। এসব কাজ করতে করতে রিয়ার ফোন আসলো। রিয়া, বলো। কখন বেরোবা? 5টায়। 5টা তো বাজছে। ও হ্যাঁ, তাই তো। তুমি দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা।
আমি ফোন কেটে দিয়ে সব কিছু গোছগাছ করতে লাগলাম, মানে পুরনো ফাইলগুলো একটু সাইড করে রাখতেছিলাম। তখনই ম্যাডাম আসলো। ম্যাডাম কিছু বলবেন? না, বাসায় যাবে না? জি ম্যাডাম, যাব। কবে উঠবে অফিস কোয়ার্টারে? কালকে। আচ্ছা, তাহলে কাল অফিসে আসতে না পারলে আসতে হবে না, কাল তেমন কোনো কাজ নেই। ওকে ম্যাডাম। ম্যাডাম চলে গেল। বাহ, ম্যাডাম এত ভালো ব্যবহার করছে আমার সাথে। আমিও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে হেড অফিসের সামনে এসে রিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। কেমন লাগলো আজ? ভালোই তো লাগলো। আচ্ছা বাসায় যাও, কালকে আবার দেখা হবে। আচ্ছা। রিয়া বাসায় চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে সোজা মাকে জড়িয়ে ধরলাম। কে ব্যাপার? মা, আজ আমার প্রমোশন হয়েছে, আমি ম্যানেজার হয়ে গেছি। এই যে আমার গাড়ি চাবি, আর অফিস থেকে আমাকে একটা কোয়ার্টারও দিয়েছে। কাল থেকে আমরা দুজন ওইখানেই থাকবো। তুমি সব কিছু গোছগাছ করে নাও, কাল নতুন বাসায় যাব আমরা। আমি জানতাম বাবা, তুই একদিন ঠিকই বড় হবি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা বাবা, আমি কি রিয়ার বাসায় কথা বলবো? মা, এসব বাদ দাও, পরে ভেবে দেখা যাবে। আবার পরে কেন? আমার একটু সময় লাগবে মা, প্লিজ জোর করো না। আচ্ছা, যা ইচ্ছে হয় কর। রাগ করো না প্লিজ। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করে রুমে বসে ভাবতেছি, এত তাড়াতাড়ি কিভাবে আমি এত বড় হলাম। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার থেকে কল আসছে। আমি কলটা রিসিভ করলাম। হ্যালো মেঘ, জি, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। আমি নীলা। ও জি ম্যাডাম, বলেন। ফ্রি আছো? জি ম্যাডাম। একটু আমাদের বাসায় আসতে পারবে? জি ম্যাডাম, কিন্তু কেন? একটু দরকার ছিল, আসতে পারলে আসো একটু। জি ম্যাডাম, আমি তো আপনার বাসা চিনি না। সমস্যা নেই, আমি আমার ঠিকানা মেসেজ করে দিতেছি। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম ফোন কেটে দিয়ে মেসেজ করে ঠিকানা দিয়ে দিল। আমিও আর কিছু না ভেবে মাকে বলে বের হয়ে পড়লাম অফিসের গাড়ি নিয়ে। হয়তো অফিসের কোনো কাজেই ডাকছে। 20 মিনিট পরে চলে আসলাম ম্যাডামের বাড়িতে। দরজায় কলিং বেল চাপতেই দরজা খুলে দিল বস। আমি বসকে সালাম দিলাম। কি ব্যাপার মেঘ, তুমি এখানে? বস, নীলা ম্যাডাম আমাকে আসতে বলল। ওহ, তাহলে তুমি সেই ছেলে। কোন ছেলে বস? কি বস বস বলছো? আমার মেয়ের সাথে প্রেম করছো আর বস বলছো কেন? বাবা বলো, বাবা। কি বলতেছেন এসব? থাক, কিছু আর আড়াল করতে হবে না, নীলা আমাকে সব বলেছে। আসো, ভিতরে আসো। আমি ভেতরে আসতেই বস নীলাকে ডাক দিল। নীলা রুম থেকে বের হয়ে নিচে আসলো, আর আমাকে দেখেই দৌড়ে আমার কাছে আসলো। আমার হাত ধরে টানতে টানতে উপরে নীলা ম্যাডামের রুমে নিয়ে আসলো। দরজা বন্ধ করে দিল। আমি তো কিছুই বুঝলাম না ম্যাডাম। মেঘ, আমাকে একটু সাহায্য করো প্লিজ। অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, তুমি ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না। প্লিজ করো না। কীরকমভাবে সাহায্য করতে পারি আমি, বলেন। আমি রকি নামের একটা ছেলেকে ভালোবাসতাম, আর আব্বুকে রকির ব্যাপারে সব বলেছিলাম। আব্বু রকিকে না দেখে সবকিছু মেনে নিয়েছিল, আর কয়েকদিন থেকেই আব্বু রকিকে দেখার জন্য পাগলামো করছে। তাহলে রকিকে নিয়ে আসেন। সমস্যা তো এখানেই, রকি এখন দেশের বাইরে। তাই তুমি যদি একটু রকির পরিচয়ে, মানে আমার বিএফ এর পরিচয়ে একটু আব্বুর সাথে কথা বলতে, তাহলে অনেক ভালো হতো। এর বিনিময়ে তুমি যা চাইবে তাই দেবো। প্লিজ না করো না, প্লিজ। নীলা ম্যাডাম অনেক আকুতি মিনতি করতে লাগলো, তাই আমি আর না করতে পারলাম না। রাজি হয়ে গেলাম। বিএফের পরিচয় তো একটু কথা বলতে হবে, তাই রাজি হয়ে গেলাম। কিন্তু ম্যাডাম, রকি যখন চলে আসবে তখন বস যদি কিছু মনে করে? আরে কিছুই বলবে না, আমি পরে আব্বুকে সব বলে দেবো। আচ্ছা। আমি আর নীলা বসের কাছে চলে আসলাম। নীলা এমনভাবে আমার হাত ধরে আছে, মনে হয় সত্যি সত্যিই আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তাহলে বিয়েটা কবে করবে ভাবছো তোমরা? আব্বু, কয়েক মাস পরে করব ভাবছি। মেঘ, তুমিই যে আমার মেয়ে রকি আগে জানলে তো এতদিন তোমার বিয়ে দিয়ে দিতাম। আব্বু, এসব নিয়ে পরে কথা বলি, অনেক রাত হচ্ছে। মেঘ বাসায় ফিরবে। কি বলছিস? এসব একসাথে সবাই ডিনার করব, তারপরে মেঘ বাবা বাসায় যাবে। না আঙ্কেল, আম্মু আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে।
অন্য একদিন আসবো আবার। ওহ, তোমার বাসায় কে কে আছে? আমি আর আম্মু। আচ্ছা, বাসায় ফোন দিয়ে বলো তুমি আমাদের বাসা থেকে খেয়ে যাবে। না আঙ্কেল, অন্য একদিন আসবো। আব্বু, মেঘকে বিদায় দাও। আর আন্টি মেঘকে ছাড়া খাবে না। আন্টি মেঘকে অনেক ভালোবাসে, আর মেঘও আন্টিকে খুব ভালোবাসে। দেখেই বোঝা যায় এইটা হীরার টুকরো ছেলে। অনেক বাহানা করে চলে আসলাম বাসায়। যাক বাবা, বাঁচা গেল। শালা জীবনে একটা প্রেমও করতে পারলাম না, আর সোজা অভিনেতা হয়ে গেলাম। যাক, এত কিছু ভেবে কাজ নেই, একদিনই তো করলাম, আর তো করতে হবে না। আমি আর মা একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসলাম এই বাসার সব জিনিস ওই বাসায় নেওয়ার জন্য। আমি এ বাসার সব জিনিস গাড়িতে উঠাই দিয়ে আমি আর মা আমার গাড়িতে উঠতে যাব, তখনই রিয়া আসলো অফিসে যাওয়ার জন্য। কি ব্যাপার, আজকে চলে যাচ্ছ? অফিসে যাচ্ছ নাকি? তুমি যাবে না? না, আন্টি কই? গাড়িতে। তারপরে রিয়া মার সাথে কিছুক্ষণ কথা বলল। আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। কাজ শেষ করে এসে দেখি রিয়া চলে গিয়েছে, তাই আমিও আর দেরি না করে নতুন বাসায় গাড়ি নিয়ে চলে আসলাম। আম্মুকে নতুন বাসায় ঢুকিয়ে দিয়ে আমি জিনিসপত্র গাড়ি থেকে নামাতে ব্যস্ত হয়ে পড়লাম। কাজ সব শেষ করতে সন্ধ্যা নেমে আসলো। নিজের রুমে শুয়েছিলাম, তখনই মা আসলো। কিছু বলবে মা? রিয়াকে বাসায় নিয়ে আসিস তো একদিন। আচ্ছা মা, নিয়ে আসবো একদিন। আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা মা, আমি আসতেছি। মা জননী চলে গেল। আমি কিছুই বুঝতেছি না, মা এত রিয়া রিয়া করছে কেন। যাই হোক, এতভাবে কাজ নেই। রাতে মা আর আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। অফিসে চলে আসলাম। অফিসে এসেই কাজ করা শুরু করে দিলাম। একটু পরে বসের ফোন আসলো, হেড অফিসে যেতে বলল। কি আর করার, আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। হেড অফিসে চলে আসলাম। কি ব্যাপার মেঘ, এখানে কেন? বস ডেকে পাঠালো। ও, তা কেমন লাগছে নতুন অফিসে? ভালোই তো লাগছে। আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলছি, আগে বসের সাথে দেখা করে আসি। আচ্ছা, যাও। আমি বসের রুমে চলে আসলাম। স্যার, আসবো? আসো। আচ্ছা মেঘ, তোমার আর নীলার সম্পর্ক কতদিনের? আল্লাহ, কি প্রশ্ন করলো বস এটা? কি হলো, শরম পাওয়ার দরকার নেই, বলো। আসলে আসলে কি? এসব নীলা বলতে বারণ করছে, তাই। ও, বুঝছি। আচ্ছা, এই ফাইলগুলো নিয়ে যাও তো। নীলামাকে একটু ডিজাইনগুলো দেখতে বলো। ওকে। আমি বসের রুম থেকে বের হয়ে রিয়ার সাথে দেখা করে একটু গল্প করে চলে আসলাম ফ্যাক্টরিতে। অফিসে ঢুকে নীলা ম্যাডামের রুমে আসলাম। ম্যাডাম, আসবো? আসো। ম্যাডাম, স্যার আপনাকে এই ডিজাইনগুলো দেখতে বলল। তুমি আব্বুর এখানে কখন গিয়েছিলা? অফিসে আসতে বস ডেকে পাঠালো, তাই গেলাম। ও, কিছু বললো নাকি কালকের ব্যাপারে? জি। কি বলছিল? বস জানতে চেয়েছিল আপনার সাথে আমার কতদিনের সম্পর্ক। তুমি কি বললে? আমি বলছি আপনি বারণ করেছেন এসব কিছু বলতে। ও, তাহলে তো বেশ ভালো বুদ্ধি আছে আপনার। জি ম্যাডাম, স্কুলে স্যারেরাও তাই বলতো। ম্যাডাম, একটা কথা বলার ছিল। বলো। ম্যাডাম, আমাদের এই ফ্যাক্টরির শ্রমিকদের যদি একটু বেতন বাড়ায় দিতেন, তাহলে আমরা আরও বেশি উন্নতি লাভ করতে পারবো। কিভাবে বুঝলে? আমি সেদিন পুরো ফ্যাক্টরিতে ঘুরে সবার কাজ করার ধরনটা দেখলাম। সবারই একই অবস্থা, কেউ মনোযোগ সহকারে কাজ করছে না, কেউ কেউ তো অন্য জায়গায় চলে যেতেও চাচ্ছে। কেন চলে যেতে চাচ্ছে তারা? এখানে নাকি অন্য কোম্পানির তুলনায় বেতন কম পায়। তুমি সবার বেতন শিটটা দেখেছো কি? জি ম্যাডাম, দেখছি। তাদের সবার বেতন আসলে অনেক কম, 8,000-এর মতো সবারই। কি বলছো এসব? সবার বেতন তো 10,000-এর উপরে দেয়া হয়। কি বলেন? একটু অপেক্ষা করেন, বেতন শিটটা নিয়ে আসতেছি। আমি আমার রুম থেকে বেতন শিটটা ম্যাডামকে দেখালাম। এসব কি করছে আগের ম্যানেজার, দেখেন তাহলে। ম্যাডাম বেতন শিটটা দেখে তো অবাক হলো। হবে না বা কেন, লক্ষ লক্ষ টাকা নিজের পকেটে ঢুকিয়েছে। আচ্ছা, আমি আব্বুর সাথে কথা বলে তোমাকে জানাবো।
ঠিক আছে ম্যাডাম। আচ্ছা তুমি যাও এখন। আমি চলে আসলাম আমার ডেস্কে। একটু পরে আবার ডাক আসলো ম্যাডামের রুমে, তাই ম্যাডামের রুমে চলে আসলাম। ম্যাডাম আসবো? আসো। ম্যাডাম আমাকে ডাকছেন? আমার ল্যাপটপটা নাও আর সবার বেতনটা এখানে নোট করে দাও, আর সবার বেতনে 12,500 টাকা করে দাও। আর শোনো, তোমার কথায় বেতন বাড়িয়ে দিলাম। এখন প্রোডাকশন কিন্তু বেশি হওয়া যায়, ওকে? না হলে কিন্তু চাকরি হারাবে। আচ্ছা ম্যাডাম। আমি ম্যাডামের ল্যাপটপটা নিয়ে চলে আসলাম। বাইরে এসে সব শ্রমিকদের এক জায়গায় জড়ো করে সবাইকে তাদের বেতন বাড়ার খুশির খবরটা দিলাম। তার সাথে একটু মনোযোগ সহকারে কাজ করার জন্য অনুরোধ করলাম। সবাই অনেক খুশি হয়ে কাজ করতে লাগলো। অনেকে আমাকে ধন্যবাদও জানাতে আসলো। এখন নিজের ডেস্কে বসে ম্যাডামের ল্যাপটপটা অন করে সবার বেতনটা নোট করতে শুরু করলাম। ঠিক তখনই ম্যাডামের ল্যাপটপে একটা মেল আসলো। আমি খুব আগ্রহ নিয়ে মেলটা ওপেন করলাম। জানি ওপেন করা ঠিক হবে না, তারপরও কেন যে করলাম। যাই হোক, মেলটা দেখার পর আমিও তো অবাক হয়ে পড়লাম, কেননা মেলটা ছিল ম্যাডামের বিএফের। আর মেলটা দেখে এটাও মনে হলো আগের ম্যানেজারের ছেলেই ম্যাডামের বিএফ। মেলটা ছিল, হয়তো তোমার ম্যানেজার আমার আব্বুকে খারাপ বানানোর জন্য নতুন বেতন শিট তৈরি করে তোমাকে দেখাইছে। যাই হোক, আমি আমার কাজে মনোযোগ দিলাম। সবার বেতন নোট করতে প্রায় 3 ঘন্টার মতো লাগলো। বেতন শিট নোট করার পরে কপি করে রাখলাম আমার কাছে। নোট করার পরে ম্যাডামের ল্যাপটপ দিবার জন্য ম্যাডামের রুমে গেলাম, কিন্তু ম্যাডাম রুমে ছিল না। তাই ল্যাপটপ নিয়ে আমার ডেস্কে আসলাম। তেমন কোনো কাজ নাই, তাই ম্যাডামের ল্যাপটপটা নিয়ে নেটে একটু আমাদের কোম্পানির পণ্যগুলো দেখছিলাম, কী রকম মার্কেট পেয়েছে এসব আর কি। ঠিক তখনই আবার একটা নোটিফিকেশন আসলো। নোটিফিকেশন অন করতেই ফেসবুক লগ ইন হলো ম্যাডামের আইডি। একটা আইডি থেকে একটা ফটো এসেছে। আমি খুব কৌতূহলের বসে আইডিতে ক্লিক দিতেই অবাক হয়ে পড়লাম। ফটোটা ছিল ম্যাডাম, আর আমি যে কলেজে পড়ছিলাম ওই কলেজের বখাটে একটা ছেলের ছবি। মনে হয় এই বখাটেটাই ম্যাডামের বিএফ। বখাটে বললাম কেন জানেন? এই ছেলেটা কলেজে আসতো শুধু মাস্তানি করার জন্য আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, কিন্তু ম্যাডাম তো সেদিন বলল ওনার বিএফ দেশের বাইরে থাকে। না, এসব নিয়ে ভেবে আমার কাজ নেই। আমি আবার ব্যাক করে আমাদের কোম্পানির পণ্যগুলো দেখছি। আবার কয়েকটা নোটিফিকেশন আসলো। আমি আর ওপেন করলাম না, পরে যদি আবার ম্যাডামের কাছে ধরা খাই তার ভয়ে। কি মিস্টার মেঘ? জি ম্যাডাম, আপনি এখানে? আমাকে ডাকলেই তো চলে যেতাম আপনার রুমে। আমি রুমে ছিলাম না। যাই হোক, সবার বেতন উঠাইছো? জি ম্যাডাম, এই নেন। ম্যাডাম ল্যাপটপ নিয়ে চলে গেল। একটু পরে অফিস ছুটি হয়ে গেল। আমার সব ফাইলগুলো গোছগাছ করে অফিস থেকে বের হয়ে এসে গাড়ি নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে তো পুরাই অবাক। আরে রিয়া, তুমি কখন আসলে? মাত্র আসলাম, এদিকে একটু কাজ ছিল তাই আসছিলাম। আর যাওয়ার সময় মনে হলো আন্টির সাথে দেখা করে যাই একটু। ভালো কাজ করেছো। কখন আসলি? এই তো মাত্র আসলাম মা। যা ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য নাস্তা দিচ্ছি। আচ্ছা। আমি আমার রুমে চলে আসলাম, আর মা আর রিয়া বসে গল্প করছিল। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। মা আমার জন্য আর রিয়ার জন্য নাস্তা নিয়ে আসলো। তা মেঘ সাহেব, আন্টিকে আর কত কষ্ট দিবেন? একটা বিয়ে করে বউ নিয়ে আসেন। ধুর, এখন না। আন্টিকে আর কত কষ্ট দেবে? আন্টির বয়স হচ্ছে না? মা, বোঝাও তো আমার পাগলটাকে, বিয়ে করতে রাজি হচ্ছে না। আচ্ছা আন্টি, বোঝাবো। এখন রাত নেমে আসছে, আমি যাই। রাতের খাবারটা খেয়ে যেও, আর একটু থাকো। না আন্টি, আর একদিন আসবো। আসবে তো আবার? আন্টি, আসবো। এই মেঘ, যা রিয়াকে বাসায় রেখে আয়। আচ্ছা মা। রিয়া, তুমি তাহলে আসো, আমি গাড়িটা বের করি। আচ্ছা। আমি গাড়ি বের করে গাড়িতে বসে আছি। একটু পরে রিয়া আসলো আর আমার পাশে, মানে সামনে সিটেই বসলো। আমি গাড়ি ড্রাইভ করছি আমার মনে। আচ্ছা মেঘ, তোমার প্রেমিকার সাথে পরিচয় করিয়ে দিলে না তো একদিনও? ধুর, কি বলো এসব? আমার প্রেমিকা আসলো কোথা থেকে? ইস, এমন ভাব করছে যে মনে হয় নাই। আমার প্রেমিকা নেই তো। সত্যি? এখানে দাঁড় করাও, সামনের রাস্তা অনেক সরু, গাড়ি আর ঘুরিয়ে নিয়ে আসতে পারবে না। আচ্ছা, তাহলে বাসায় যাও, কালকে দেখা হবে। ওকে। রিয়া তার বাসায় চলে গেল।
আমিও গাড়ি ঘুরে আমার বাসায় মানে অফিস কোয়ার্টারে আসলাম। রুমে এসে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। অফিসে যাওয়ার পথে আমার চোখ জোড়া আটকে গেল একটা ছেলেকে। সে ছেলেটা আর অন্য কেউ ছিল না, এই সেই রকি, মানে ম্যাডামের বিএফ। তবে রকির সাথে একটা মেয়েকেও দেখা যাচ্ছে। যাই হোক, আমি পাশ কাটিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসেই ম্যাডামের রুমে গেলাম ম্যাডামকে দেখতে। ম্যাডাম কি অফিসে আছে না রকির সাথে? ওই মেয়েটাই ম্যাডাম ছিল না? ম্যাডাম তো অফিসে আছে, তাহলে মেয়েটা কে ছিল? ধুর, আমি এত চিন্তা করছি কেন? যার জিনিস সে বুঝবে। আমি আমার ডেস্কে বসে কাজ করায় মনোযোগ দিলাম। একটু পরে ম্যাডামের ডাক পড়ল, ম্যাডাম আসবো? আসো বসো। আমি চুপচাপ বসে পড়লাম। আমি তোমার সিভিটা দেখলাম। আচ্ছা, তুমি যে কলেজ থেকে বের হয়েছো সেই কলেজে তো আমার রকিও পড়ে। তুমি কি তাকে চেনো? চিনি তো। কিরকম রকি? ম্যাডাম, আমার চোখে রকি একজন অনেক খারাপ ছেলে। মুখ সামলে কথা বলো। রকি খারাপ মানে তুমি রকির ব্যাপারে তাহলে জানোই না? ম্যাডাম, আমি রকিকে খুব ভালো করে চিনি, আর আজকেও দেখলাম রকি একটা মেয়ের সাথে ঘুরতেছিল। মেঘ, লিমিট পার হয়েও না বলে দিলাম। সরি ম্যাডাম, আপনি জানতে চাইলেন তাই বললাম। এখন চোখের সামনে থেকে যাও, সহ্য হচ্ছে না। কি আর করার, ম্যাডামের সামনে থেকে চলে আসলাম। সত্যি কথা বললে সবারই জ্বলে, এটাই বাস্তব। কেউ সত্যি কথা মানতে পারে না। আমার ডেস্কে বসে ভাবতেছিলাম, তখনই পিয়নের দ্বারা অনেকগুলো ফাইল পাঠিয়ে দিল ম্যাডাম চেক করার জন্য। কি আর করার, ফাইলগুলো চেক করতে শুরু করে দিলাম। কাজ করতে করতে কখন যে অফিস ছুটি হয়েছে বুঝতেই পারি নাই। অন্যদিন তো ম্যাডাম বাসায় যাওয়ার জন্য বলতো, আজ বলল না। তার মানে ম্যাডাম অনেক রাগে আছে আমার উপর। ফাইল গোছগাছ করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পরের দিন সকালে অফিসে আসেই অবাক হয়ে পড়লাম। আমার টেবিল পুরাই পুরনো ফাইল দ্বারা ভরা। আমি পিয়নরে ডেকে পাঠালাম, আর পিয়নের মুখে যা শুনলাম তা শুনে আরও অবাক হয়ে পড়লাম। সব ফাইলগুলো নাকি ম্যাডাম দিতে বলছে ওনারে, আর আমাকে নাকি 2 দিনের মধ্যে সব চেক দিতে হবে। এটা কি সম্ভব? এতগুলো ফাইল চেক দেওয়া? প্রচুর পরিমাণ রাগ উঠতে লাগলো ম্যাডামের উপর। আমি রেগে ম্যাডামের রুমে আসলাম। ম্যাডাম আসবো? ম্যাডাম, আমি এত ফাইল 2 দিনে চেক দিতে পারবো না, সরি। পারবা না তো ম্যানেজার হয়েছো কেন? ম্যাডাম, আমি জানি আমার কথা আপনার এখন সহ্য হবে না, তবে আপনার যদি সময় হয় তাহলে আমার সাথে একটু যেতে পারবেন? কই যাব? আপনার বিএফ এর কাছে। তুমি কি আমার সাথে মজা করতেছো? ও এখানে আসবে কেমন করে? ও তো দেশের বাইরে। চলেন না একটু। ওকে যাচ্ছি, তবে একটু শর্ত আছে। যদি দেখাতে না পারো, আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। ওকে ম্যাডাম, রাজি। ওকে চলো। ম্যাডামকে নিয়ে চলে আসলাম সেই কলেজ ক্যাম্পাসে। কয়েকজনের হেল্প নিয়ে জানতে পারলাম রকি কই এখন। আমি আবার গাড়িতে উঠলাম। কই, রকিকে না দেখিয়ে নিয়ে যাবা? আমি চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। সিটি পার্কে গাড়ি পার্ক করে ম্যাডামকে নামতে বললাম। এখানে কেন দাঁড় করালা? ও বুঝেছি, এখন নিশ্চয়ই বলবে এখানে রকি অন্য এক মেয়েকে নিয়ে এসে প্রেম করছে। নামেন, আমার সাথে আসেন, তাহলেই দেখতে পারবেন। আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। ম্যাডাম গাড়ি থেকে নেমে আমার পিছে পিছে হাঁটতে শুরু করলো। কপালটা ভালো ছিল বলে বেশি খুঁজতে হলো না। ম্যাডাম দেখেন তো, ওই ছেলেটাকে চিনেন কি না? ও তো একদম আমার রকির মতো। মতো না ম্যাডাম, ওইটাই রকি। বিশ্বাস না হলে ফোন দিয়ে চেক করেন। ম্যাডাম ফোন করে রকিকে ফোন দিল। ম্যাডাম রকিকে ফোন দিল, আর ওই ছেলেটা ফোন ধরলো। আমি আর কিছু বললাম না, দাঁড়িয়ে আছি। কিন্তু ম্যাডাম দাঁড়িয়ে ছিল না। শরীরে যত জোর ছিল পুরোটা দিয়ে দৌড়ে রকির কাছে গেল, তারপরে সোজা একটা থাপ্পড়। আমি ম্যাডামের কাছে যাওয়ার আর প্রয়োজন মনে করলাম না। তবে আমি দূরে দাঁড়িয়ে থেকেই হালকা পাতলা গালাগালির আওয়াজ পাচ্ছিলাম। একটু পরে ম্যাডাম আসলো। আমি আর কিছু বললাম না, চুপচাপ গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। আমি আমার নিজের ডেস্কটপে বসে ফাইলগুলো চেক দিতে শুরু করলাম। 3টা ফাইল চেক দিলাম। 3টা ফাইলে হিসাবের অনেক গোলমাল, তাই আবার ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? আসো। ম্যাডাম, এই ফাইলগুলো হিসাব তো একটারও ঠিক নাই। ফাইলগুলো এখানে রেখে যাও।
আমি ফাইলগুলো ম্যাডামের রুমে রেখে চলে আসলাম। ম্যাডামকে দেখে তো মনে হচ্ছিল অনেক কান্নাকাটি করছে, চোখগুলো কেমন লাল লাল আর ফুলে উঠে আছে। আমি আমার ডেস্কে বসে বাকি ফাইলগুলো দেখতে লাগলাম। হুটহাট করে আমার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি বস ফোন করছে। আমি ফোন রিসিভ করে সালাম দিলাম। তুমি একটু এই অফিসে আসো তো। জি বস, আসতেছি। ফোন কেটে দিয়ে গাড়ি নিয়ে হেড অফিসে যাওয়ার জন্য রওনা দিলাম। হেড অফিসে আসলাম, গাড়ি পার্ক করে অফিসে ঢুকলাম। অফিসে ঢুকতেই রিয়ার সাথে দেখা। এই রিয়া, বস কি রুমে আছে? আমি আর কোনো কথা না বলে বসের রুমের দিকে আসতে লাগলাম। স্যার, আসবো? আসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেন স্যার, কোনো জরুরি কাজ আছে নাকি? আমি কালকে রাতে দেশের বাইরে চলে যাব। অফিসের কাজে আসতে অনেক সময় লাগতে পারে, তাই আমি চাচ্ছি তোমার সাথে নীলার বিয়েটা কালকেই দিয়ে চলে যাব। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ না করো না। আমি তোমার আম্মুর সাথে কথা বলেছি, উনি রাজি আছে। আমার কথাটা তো আগে শুনবেন। কোনো কথা শুনবেন না বিআই সাহেব। মা, তুমি কখন আসলে? একটু আগেই আসলাম, তোর বিয়ে ঠিক করলাম। কালকে নীলা মামুনির সাথে তোর বিয়ে। মা, আমার কথাটা তো আগে শুনবে। কোনো কথাই আমি শুনছি না। আর তুই নীলাকে পছন্দ করিস, আগে বললেই তো পারতিস। মা, আমার পুরো কথাটা তো আগে শুনবে। না, আজ আমি কোনো কথা শুনছি না। আমি কথা দিয়ে ফেলেছি, কালকে তোর বিয়ে, এটাই ফাইনাল। অনেক ফাঁকি দিয়েছিস, আর যদি কোনো কথা বলিস তাহলে আমার মরামত দেখতে হবে। আমি দৌড়ে গিয়ে মায়ের পা ধরে কাঁদতে শুরু করলাম। মা, এমনটা বলো না মা। তুমি ছাড়া এই দুনিয়া আমার কেউ নেই মা। তুমি যা বলবে আমি তাই শুনবো মা। তাহলে তো হয়েই গেল। আপনি সব আয়োজন শুরু করে দেন। আচ্ছা রিয়ান সাহেব, তাহলে মেঘ আজ আর তোমাকে অফিস করতে হবে না। তুমি বাসায় গিয়ে বিয়ের প্রস্তুতি নাও। আমি কিছু না বলে আম্মুর সাথে বসের রুম থেকে বের হয়ে আসলাম। আরে আন্টি, আপনি অফিসে কখন আসলেন? একটু আগেই আসলাম মা। তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। কালকে মেঘের বিয়ে, তুমি অবশ্যই আসবে। রিয়া আমার বিয়ের কথা শুনে হাসি মুখটা কালো করে ফেললো। কি, তুমি খুশি হওনি মা? আন্টি, খুশি হব না কেন? আমি তো অনেক খুশি। মেঘের বিয়ে বলে কথা, আমি অবশ্যই আসবো আন্টি। তা কার সাথে বিয়ে ঠিক করলেন আন্টি? তোমাদের বসের মেয়ে নীলা মার সাথে। ও আচ্ছা মা, তুমি কিন্তু কাল অবশ্যই আসবে। আচ্ছা আন্টি। আমি আর রিয়ার সাথে কথা বললাম না, মাকে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমার রুমে বসে ভাবতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল। নীলা ম্যাডাম কি আমাকে বিয়ে করতে রাজি হবে? আল্লাহ, নীলা ম্যাডাম যেন বিয়েতে রাজি না হয়। এসব ভাবতেছি, ঠিক তখনই আবারও ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলাম রিয়া ফোন দিছে। আমি রিসিভ করলাম। অপর পাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। তার মানে রিয়া কাঁদছে। রিয়া, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে বুঝলে না, আমার ভালোবাসা কেউ বুঝলো না। মানে? মানে খুব সহজ, মেঘ, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার ভালোবাসা একটুও বুঝতে পারোনি? আমি কি বলবো, কথা বলার শক্তি হারিয়ে ফেলছি। আমার একটু একটু মনে হচ্ছিল রিয়া আমাকে পছন্দ করত, কিন্তু কখনো মনে হয়নি যে রিয়া আমাকে ভালোবাসে। কি হলো মেঘ, চুপ করে কেন? কথা বলো। আমি আর কথা না বলে ফোন কেটে দিলাম, কারণ আমার কাছে তো কোনো উত্তর জানা ছিল না। কি বলবো রিয়াকে? আরও বেশ কয়েকবার ফোন দিল রিয়া, কিন্তু আমি আর রিসিভ করলাম না। এভাবে রাত পেরিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের রুমে বসেছিলাম। হঠাৎ কারো উপস্থিতির টের পেলাম আমার রুমে। মাথা ঘুরে পিছনে তাকিয়ে দেখি রিয়া। রিয়া, তুমি কখন আসলে? মাত্র আসলাম। রিয়া আর কিছু বলতে যাবে, ঠিক তখনই নিচ থেকে মা রিয়াকে ডাকতে লাগলো। রিয়া আর কথা না বলে নিচে মার কাছে গেল। বাড়িতে আমি আর মা ছাড়া তো কেউ নাই, তাই হয়তো মা কোনো কাজের জন্য রিয়াকে ডাকছে হয়তো। একটু পরে মা আমার রুমে এসে হাতে একটা পাঞ্জাবি ধরাই দিয়ে বলল, তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নিচে আসতে, বস নাকি ফোন করছিল, তাড়াতাড়ি যেতে বলছে আমাদের। মা চলে গেল। আমি আরও অবাক হলাম, নীলা ম্যাডাম কিভাবে এই বিয়েতে রাজি হলো। কি আর করার,
কপালে যা আছে তাই তো হবে। গোসল করে রেডি হয়ে নিচে আসলাম। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। তারপর বসের বাড়ি মানে নীলা ম্যাডামদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি, আম্মু আর রিয়া। বাহ, বসের বাড়িটা তো আজ খুব সুন্দর করে সাজিয়েছে। গাড়ি পার্ক করতেই কয়েকটা মেয়ে আর বস এসে আমাদের গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেল। পর্যায়ক্রমে সব নিয়ম অনুসারে আমাদের বিয়েটা হয়ে গেল। আমাদের মানে আমার আর নীলার। বিয়ে করে শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে নীলাকে আমার বাসায় নিয়ে আসলাম। বিয়ে থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের মাঝে কোনো কথা হয়নি। বাসায় চলে আসলাম বউকে নিয়ে। মা নীলাকে বরণ করে নামিয়ে নিল গাড়ি থেকে, আর রিয়া নীলাকে আমার রুমে দিয়ে আসলো। এই পর্যন্ত রিয়ার সাথেও তেমন কথা হয়নি, শুধু একটু চোখাচোখি দেখা হয়েছিল। রিয়াকে কেমন যেন দেখাচ্ছিল, চোখে মুখে কষ্টের ছাপ। এখানে কি করছো? তোমার বউ রুমে একলা বসে আছে। আচ্ছা, তোমার সাথে কিছু কথা ছিল। বলো। তুমি কি আমাকে পছন্দ করতে? এইসব বাদ দাও। আচ্ছা। রিয়া চলে গেল কোনো কথা না বলে। আমিও মার কাছে গেলাম মায়ের দোয়া নিয়ে। এখন নিজের রুমে যাচ্ছি। আমি রুমের সামনে দাঁড়িয়ে ভাবতেছি ঢুকবো কি ঢুকবো না। আজ যদি আমার বন্ধু থাকতো তাহলে আমাকে জোর করিয়ে রুমে ঢুকিয়ে দিত। যাই হোক, বন্ধু তো নাই, কি আর করার। এক বুক সাহস নিয়ে বাসর ঘরে ঢুকেই গেলাম। নীলা খাটে বসেছিল। আমাকে দেখে কেমন জানি একরকম করে বসলো। আমি শুনছি বউ নাকি বাসর ঘরে বরের পা ছুঁয়ে সালাম করে, কিন্তু এদিকে তো নীলা কিছুই করলো না। মেঘ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, বলো। আমি আসলে এই বিয়েতে প্রস্তুত ছিলাম না, তাই আমি তোমাকে স্বামীর অধিকার দিতে পারবো না। আর আমার ইচ্ছেও ছিল না। আব্বুর কথায় আমি এই বিয়েতে রাজি হয়েছি। আমিও তো এই বিয়ের জন্য রাজি ছিলাম না। আমিও মার কথায় রাজি হয়েছি। যাই হোক, বিয়ে তো হয়ে গিয়েছে, এখন এসব ভেবে কোনো কাজ নেই। এখন তো আমরা স্বামী স্ত্রী। দেখো মেঘ, আমি তোমাকে কোনোদিন স্বামীর অধিকার দিতে পারবো না। আর তুমি যদি জোর করো তাহলে থাক, আর বলতে হবে না। এখন কি চাচ্ছ তুমি? ডিভোর্স। কি বলো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। অন্য মেয়েদের মতো তোমার সাথে খারাপ ব্যবহার করছি না। আমাকে আর বাধ্য করো না তোমার সাথে খারাপ ব্যবহার করতে। তুমি কি সিরিয়াস? হ্যাঁ, আমি সিরিয়াস। ওকে। যতদিন আমাদের ডিভোর্স না হচ্ছে ততদিন পর্যন্ত আমি তোমাদের বাসায় থাকবো। আচ্ছা, আমি আমার ড্রেসটা পরিবর্তন করে খাটে গিয়ে বসছি। তুমি এখানে থাকতে পারবে না। কেন? আমার ইচ্ছে নাই তোমার সাথে এক বিছানায় থাকতে। আর আমরা তো স্বামী স্ত্রী না। ওকে, বুঝতে পারছি, আর বলতে হবে না। কি আর করার। ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম। আমি আগে জানতাম এরকম কিছু একটা হবে আমার সাথে, তবে এটা কল্পনাও করতে পারি নাই নীলা আমাকে প্রথম রাতেই ডিভোর্সের কথা বলবে। যাই হোক, এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারি নাই। সকালে ঘুম ভাঙলো নীলার ডাকে। এত সকালে ডাকছো কেন? অফিসে যাবে না? যাবো তো। তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। কি আর করার, বিয়ের পরের দিনই অফিসে যেতে বলছে বউ। অফিসে তো যেতেই হবে। আমি উঠে ফ্রেশ হলাম। মেঘ, শোনো। হ্যাঁ, বলো, শুনছি। তুমি আজ থেকে হেড অফিস কন্ট্রোল করবে, আর আমি ফ্যাক্টরিতে থাকবো। আর তুমি তোমার সহকারী হিসেবে কাউকে নিয়ে নিও। ওকে। তুমি অফিসে যাবে নাকি আজ? অফিসে তো জানি আব্বু নেই। আচ্ছা, তোমার যা ইচ্ছে করো, তবে প্লিজ আমার মাকে কষ্ট দিও না। আমার এ দুনিয়াতে মা ছাড়া আর কেউ নাই। কি বলছো আন্টিকে? কেন কষ্ট দেব? আর একটা কথা, মাকে বুঝতে দিও না যে আমাদের মাঝে কি হয়েছে এবং কি হবে। আচ্ছা, বিশ্বাস রাখতে পারো আমার উপরে। আচ্ছা চলো, নিচে মা ডাকছে। নীলাকে নিয়ে নিচে আসলাম। আজকে অফিসে যাবে নাকি? হ্যাঁ মা, বস তো নেই, আমাকে তো যেতেই হবে। নীলামা, তুমিও কি অফিস যাবে? আজকে না গেলে হয় না মা? না আম্মু, অফিসে না গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা রেডি করছি। নাস্তা করে যেও। আমি আর নীলা টেবিলে বসে নাস্তা করছি। আম্মু, আপনিও বসেন, একসাথে নাস্তা করি। না মা, তোমরা খেয়ে যাও, আমি পরে খেয়ে নেব। নীলা তো ঠিকই বলছে মা, তুমিও বসো না, একসাথে নাস্তা করি। না বাবা, তোমরা খেয়ে যাও, আমি পরে খেয়ে নেব। আমি আর নীলা নাস্তা করে
গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে দুজনে বেরিয়ে পড়লাম। প্রথমে নীলাকে ফ্যাক্টরিতে নামিয়ে দিয়ে আমি হেড অফিসে চলে আসলাম। যাই হোক, একটা কথা ভেবে খুব ভালো লাগছে, নীলা আমার সাথে খারাপ ব্যবহার করেনি। কি ব্যাপার মেঘ, আজ অফিসে আসলে না যে? তোমার সাথে কিছু কথা আছে, আমার রুমে এসো তো। কি কথা? একটু পরে আসলে জানতে পারবে কি কথা। ওকে। আমি বসের কেবিনে চলে আসলাম। এখন থেকে আমি এই অফিসের বস, যতদিন পর্যন্ত বস দেশে না ফিরে, মানে শ্বশুর আর কি। আসবো? আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আসবো। তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও, তা বাসর ঘরে বউকে কি দিলে? দেইনি, তবে দিব। কি দেবে? ডিভোর্স। মানে কি বলো এসব? যা শুনছো তাই বলছি। কিন্তু কেন? শুনবে তাহলে? বলো। বাসর ঘরে ঘটে যাওয়া সব ঘটনা রিয়াকে বললাম। ও। তোমাকে আজ থেকে আমার সহকারী বানিয়ে নিলাম। বসকে বলেছো? বসের অনুমতি নিয়েই তোমাকে সহকারী বানালাম। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তুমি এই ফাইলগুলো নিয়ে একটু ওই অফিসে যাও তো, নীলা ম্যাডামকে দেখিয়ে সাইন নিয়ে এসো। আচ্ছা। রিয়া চলে গেল। আমি নীলা ম্যাডামকে ফোন দিলাম। মেঘ, বলো। ম্যাডাম, রিয়াকে আমার সহকারী বানিয়ে নিলাম। আর কাউকে পাওনি সহকারী বানানোর জন্য? ম্যাডাম, আমার কাছে রিয়াকে বেস্ট মনে হলো, তাই রিয়াকে বানালাম। আচ্ছা, সব কাজ বুঝিয়ে দিও ভালো করে। ওকে ম্যাডাম। রিয়াকে দিয়ে ওই ফাইলগুলো পাঠিয়ে দিলাম, চেক করে সাইনটা করে দিয়েন। আচ্ছা। ওকে ম্যাডাম, আল্লাহ হাফেজ। কল কেটে দিয়ে বসে কাজ করে মনোযোগ দিলাম। কয়েক ঘন্টা পর। আসবো? আসো। স্যার, ম্যাডাম তো এই ফাইলটাই সাইন করলো না। আমাকে স্যার বলার দরকার নাই, মেঘ বলে ডেকো। আচ্ছা। আচ্ছা, ফাইলটা এখানে রেখে যাও। লাঞ্চ টাইম হয়েছে, লাঞ্চ করে এসো। তুমি যাবে না? না, একটু পরে আমি যাব। চলো না, একসাথে যাই। আচ্ছা, তুমি ক্যান্টিনে যাও, আমি আসতেছি। না, চলো তো। ওকে, চলো। কি আর করার, রিয়ার সাথে আমিও গেলাম ক্যান্টিনে। আমি আর রিয়া লাঞ্চ করে আবার অফিসে হাজির হলাম। একটু পরে নীলা ম্যাডাম কল করলো। জি ম্যাডাম, বলেন। তুমি কি ফ্রি আছো? ম্যাডাম, বলেন। তুমি কেএফসি রেস্টুরেন্টে এসো তো। কেন ম্যাডাম? একজনের সাথে দেখা করাবো। আচ্ছা ম্যাডাম, আমি আসতেছি। আমি আমার রুম থেকে বের হয়ে রিয়াকেও সাথে নিয়ে কেএফসি রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হলাম। কই নিয়ে যাচ্ছো? রেস্টুরেন্টে। কেন? আমরা তো লাঞ্চ করলামই। নীলা ম্যাডাম কার সাথে যেন পরিচয় করিয়ে দিবে, তাই যাচ্ছি। ও। আবার ফোনটা বেজে উঠল। ফোনটা পকেট থেকে বের করলাম। নীলা ম্যাডাম কল করছে, আমি ফোন রিসিভ করলাম। কোথায় তুমি? ম্যাডাম, এই তো চলে আসছি। তাড়াতাড়ি আসো, আমরা বসে আছি। আচ্ছা ম্যাডাম, আসতেছি। কয়েক মিনিটের মধ্যে চলে আসলাম রেস্টুরেন্টে। মেঘ, ম্যাডামের সাথে ওই ছেলেটা কে বসে আছে? জানি না, হবে হয়তো কেউ। চলে আসলাম ম্যাডামের কাছে। রিয়া, তুমি? ম্যাডাম, আমি নিয়ে আসছি। আচ্ছা, বসো। আমি আর রিয়া নীলা ম্যাডামের সামনে বসলাম। যাই হোক, এই যে একে দেখছো, এ হলো আমাদের কোম্পানির নতুন ভায়ার। হাই, আমি শান্ত। আমি মেঘ। এক এক করে পরিচয় পর্ব শেষ করলাম। আচ্ছা মেঘ, অফিস তো ছুটি হয়ে যাবে, এখন তুমি বাসায় যাও, আমি একটু পরে আসতেছি। আচ্ছা ম্যাডাম। আমি রিয়াকে নিয়ে চলে আসলাম। আচ্ছা মেঘ, তুমি খেয়াল করছো কি খেয়াল করব? ছেলেটা কেমন যেন নীলা ম্যাডামের দিকে ড্যাব করে তাকিয়েছিল, আর নীলা ম্যাডামও কেমন হেসে হেসে কথা বলছিল ওই ছেলেটার সাথে। আচ্ছা বাদ দাও, তুমি এখানে নামবে নাকি সামনের মোড়ে নামবে? এখানে নামিয়ে দাও। আচ্ছা। আমি গাড়ি সাইড করে রিয়াকে নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসলাম। আমাকে একা দেখে মা বলল, বৌমা আসলো না? না মা, ওর একটু কাজ ছিল, তাই আমি একাই চলে আসলাম। তো একটু দেরি করে নিয়ে আসলি না কেন? আমার একটু কাজ ছিল, তাই আগেই চলে আসলাম। আচ্ছা, তোর মামা ফোন দিয়েছিল, আমাকে যেতে বলেছে। তো যাও, কয়েক বছর থেকে তো যাওনি। কি করে যাই বলতো? নতুন বৌমাকে রেখে যাই কি করে? মা, তুমি চিন্তা করো না, আমি আছি তো। যেতে বলছিস? মা, যাও ঘুরে আসো,
ভালো লাগবে। আচ্ছা, কাল সকালে ট্রেনে যাব। আচ্ছা মা, তাহলে আমি ট্রেনের টিকিট করতেছি। মাত্র তো আসলি, ফ্রেশ হয়ে নাস্তা করে না হয় বের হোস। না মা, এখনই গিয়ে টিকিট করি, না হলে পরে সিট পাওয়া যাবে না হয়তো। আচ্ছা, যা তাহলে। গাড়ি নিয়ে স্টেশনে আসলাম, মার জন্য একটা ভিআইপি টিকিট করে নিয়ে আবার বাসায় আসলাম। বৌমা তো এখনো বাসায় আসলো না। কি বলো, এখনো আসেনি? সন্ধ্যা 7টা বাজে, অফিস তো 5টায় ছুটি হয়। একটু ফোন কর না বাবা, কোনো বিপদে পড়েনি তো আবার। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি রুমে গিয়ে ফোন দিতেছি। আচ্ছা। আমি আমার রুমে এসে নীলাকে কল করলাম। প্রথমবার রিং হতেই কল রিসিভ করলো। ম্যাডাম, কই আছেন? আমি শান্তর সাথে আছি, আমার ফিরতে হয়তো লেট হবে, আর কল দিও না যেন। আমি কিছু বলতে যাব, তখনই ফোন কেটে দিল নীলা। রাত প্রায় 10টা বাজে। তারপরে নীলা আসছে না দেখে মা আবার আসলো নীলার খোঁজ নেওয়ার জন্য। মেঘ, বৌমা তো এখনো আসলো না। মা, অফিসের কাজে আটকে গিয়েছে, তাই একটু লেট হচ্ছে, তুমি খেয়ে নাও। আচ্ছা, তাহলে আমি ঘুমিয়ে পড়লাম। কাল সকালে তো আবার তোর মামা বাড়িতে যেতে হবে। মা, তাই বলছি, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা বাবা। মা চলে গেল। আমি আবার নীলাকে কল করলাম। প্রথমবার রিং হওয়াতে কল রিসিভ করলো। তোমাকে না বললাম কল দিও না। মা চিন্তা করছে তো, তোমার জন্য না খেয়ে বসে আছে। খেয়ে ঘুমিয়ে পড়ো, আমার আসতে লেট হবে। নীলা ফোন কেটে দিয়ে গেট খুলে দিলাম।